সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান বিএনপি নেতাদের। দেশের সংকট নিরসনে দ্রুত নির্বাচনের দাবি। নির্বাচন থেকে এনসিপিকে সরানোর চক্রান্ত চলছে, দাবি হাসনাতের। শেখ হাসিনার বিচারে ধীরগতির অভিযোগ পাটোয়ারি। শুল্ক ইস্যুতে ওয়াশিংটন বৈঠকের দ্বিতীয় দিনে কিছু বিষয়ে অগ্রগতি। রপ্তানি খাতে চাপ ঠেকাতে সমঝোতায় জোর ব্যবসায়ীদের। দেড় দশকে অনেক ষড়যন্ত্র আর নীল নকশার কেন্দ্রবিন্দু গণভবন। গণঅভ্যুত্থানে জনতার ক্ষোভে উল্টে যায় স্বৈরাচারের মসনদ। এবং ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি। ২১ জেলায় ফসলের ব্যাপক ক্ষতি। ৩৫০ টাকা ছাড়িয়েছে কাঁচামরিচ। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি তন্ময় কুমার রায়। নির্বাচনে যাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার শঙ্কা রয়েছে তারাই নানা কৌশলে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আর সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন বাইজিদ সাদ। ২০১১ সালের ৬ জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সহ বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের হামলায় জড়িতদের বিচারের দাবিতে এই প্রতিবাদ সভা। সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশ ও জনগণের স্বার্থেই রাজনৈতিক দলগুলোকে পরস্পরের প্রতি সংযত হতে হবে। দয়া করে একটু সংযত হন, গণতন্ত্রের স্বার্থে, সর্বদলীয় মতামতকে গ্রাহ্য করার স্বার্থে এবং জাতীয় একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা যখন যাচ্ছি সেইটাকে দয়া করে কেউ বাধাগ্রস্ত করবেন না। আর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া দেশে স্বৈরতন্ত্র ঠেকানো সম্ভব নয়। সংস্কারের নামে, বিচারের নামে আরো কি সব ফেতনা বিষয় সামনে এনে নির্বাচনটা কিভাবে ঠেকানো যায়, যত দ্রুত সম্ভব ফেব্রুয়ারি মাসে প্রথমে হোক মাঝে হোক একটি দিন ঘোষণা করতে হবে, একটি তারিখ ঘোষণা করতে হবে। তাহলে এখন যে অস্থিরতা এবং সংকট আমার মনে হয় অনেক অংশে সেটা কমে যাবে। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রোগ মুক্তি কামনায় দলের দোয়া মাহফিলের আয়োজন করে জিয়া পরিষদ। সেখানে অংশ নিয়ে সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সংকট নিরসনে দ্রুত নির্বাচন দিতে হবে। জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেন, এটাই সবচেয়ে বড় কাজ। এটাই তো 16 বছর শেখ হাসিনা বন্ধ করে রেখেছিলেন। এই দরজায় খিল দিয়েছেন। এই আপনার বন্ধ দরজা আমাদের এখন খুলতে হবে। সেই খোলার জন্য জনগণকে দিতে হবে, তার ফিরিয়ে দিতে হবে তার ক্ষমতা, অর্থাৎ তার মনোনীত সরকার গঠন করতে হবে। তার কাছে দাবি করুন কি সংস্কার করতে হবে, যেটা জনগণের প্রয়োজনীয়, জনগণের উপকারে লাগবে, সেই সংস্কার করতে হবে। রুহুল কবির রিজভীর দাবি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এখনো আওয়ামী দোসররা রয়ে গেছে। তাদের দ্রুত বিচারে অন্তর্বর্তী সরকারকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। বাইজিদ সাদ, এখন, ঢাকা। দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে বড় আন্দোলন তৈরি হতে যাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে যশোরের পথসভায় এসব কথা বলেন তিনি। একই সঙ্গে বলেছেন, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন চায় একটি দল। নির্বাচন কমিশনকে ঠিক না করলে রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। একই সঙ্গে বলেছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে এনসিপি দেশের সংস্কার করতে চায়। এ সময় এনসিপির আরেক নেতা আক্তার হোসেন বলেছেন, রাজনৈতিক দলগুলো তরুণদের ভয় পাচ্ছে। বাংলাদেশ রাষ্ট্রটাকে গড়ার জন্য আমরা যখন রাজপথে ছড়িয়ে পড়েছি, তখন তাদের মধ্যে ভয় ঢুকে গেছে।
আমরা শাপলা মার্কার কথা বলেছি, তারা ভুলভাবে সেটাকে জাতীয় প্রতীক বলে শাপলা যাতে আমরা না পাই সেই ক্যাম্পেইন শুরু করেছে। আমরা যখন বাংলাদেশের সংস্কারের কথা বলছি, বিচারের কথা বলছি, তারা তখন শুধু নির্বাচনের কথা বলছে। বাংলাদেশে যদি আগের হাসিনার সিস্টেমই থাকে, হাসিনার সংবিধানই থাকে, হাসিনার বিচার বিভাগই থাকে, হাসিনার প্রশাসনই থাকে, তাহলে আমাদের নতুন করে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন কি বাস্তবায়ন হবে? আমরা বেনাপোলের দুর্নীতির কথা জানি, মাদক পাচারের কথা জানি, সীমান্ত দিয়ে এই সকল সমস্যার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের ছাত্র তরুণ নাগরিকদেরকে দাঁড়াতে হবে। যে কোনো ভাবে গণ অভ্যুত্থানে আপনারা দেশের স্বাধীনতা সার্বভৌমতার পক্ষে দাঁড়িয়েছিলেন, ঠিক একইভাবে আমাদেরকে আবারও যশোর সহ পুরা বাংলাদেশের সাধারণ মানুষের সমস্যার কথা বলতে হবে। নির্বাচন কমিশনের উপর সন্দেহ তৈরি হচ্ছে মন্তব্য করে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপিকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। শুক্রবারে যশোরের জুলাই শহীদদের পরিবারের সাথে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি। হাসনাত আরও বলেছেন, কিছুদিন পর বলা হবে 5ই আগস্ট একটি মব ছিল, জুলাই যোদ্ধাদের বলা হবে জঙ্গি, তাই সরকার জুলাই ঘোষণাপত্র দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। মতবিনিময় সভায় এনসিপির আরেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, সংবিধানে জুলাই ঘোষণাপত্র যুক্ত করার দাবি জানান তিনি। গণপরিষদের মাধ্যমে জুলাই ঘোষণাপত্র সংবিধানে যুক্ত করা সম্ভব বলেও মত দেন তিনি। আওয়ামী লীগের ভোট টানার জন্য তারা এখন আপনাদেরকে মব বলা শুরু করছে, কিছুদিন পরে 5ই আগস্টকে মব বলা শুরু করবে, কিছুদিন পরে আপনাদেরকে জঙ্গি বানাবে। এখন এটার জন্য আপনারা তৈরি, নাকি আপনারা এই জুলাই ঘোষণাপত্রকে আপনারা সংবিধানের স্বীকৃতির জন্য আবার একসাথে 3 আগস্টে শহীদ মিনারে একত্রিত হবেন? এখন এটা আপনাদের সিদ্ধান্ত। আওয়ামী লীগের দল হিসাবে বিচারটা নিশ্চিত করতে হবে, এই হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, এবং আওয়ামী লীগের যারা ভোট ডাকাতির সাথে যুক্ত ছিল, আওয়ামী লীগের হত্যা, নিপীড়ন, জেল, জুলুম, এই অবৈধ মামলা, জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি তাদের সাথে যুক্ত ছিল, অবশ্যই তাদের বিচার আমাদের নিশ্চিত। গত 31শে ডিসেম্বর আমরা বলেছিলাম যে শহীদ মিনারে এটা ঘোষণা দিব, এবং আমরা অলরেডি ড্রাফট করে সরকারকে দিয়েছি। এটা যদি আমরা না করতে পারি তাহলে আমাদের রক্ষা নাই, কারণ লিখিতভাবে আপনি যে গল্পগুলা বলতেছেন, এই গল্পগুলা 2 দিন পর হারিয়ে যাবে। লিখিতভাবে জায়গাগুলা থাকতে হবে। এই লিখিতর বাংলাদেশের সবচেয়ে বড় দলিলটা হলো সংবিধান। এদিকে মাসব্যাপী জুলাই পদযাত্রার 11তম দিনে যশোরে পথসভা ও জনসংযোগ করছে এনসিপি নেতাকর্মীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শাহাদাত অভ্র। চলে যাচ্ছে অভ্রর কাছে। অভ্র, এই মুহূর্তে কি কর্মসূচি চলছে, বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, এখানে কিন্তু কিছুক্ষণ আগেই যে পথসভাটি ছিল সেটি শেষ হয়েছে, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যশোরের কোর্ট মোড়ে। সেখানে কিন্তু কিছুক্ষণ আগেই এনসিপির যারা নেতাকর্মী আছে তারা কিন্তু বক্তব্য দিয়েছেন। তার মধ্যে নাহিদের কথা যদি বলি, তিনি কিন্তু বলেছেন যশোরে যে চাঁদাবাজ আছে তাদের বিরুদ্ধে একটি আন্দোলন গড়ে তুলতে হবে, এবং সারা বাংলাদেশের চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের মধ্যে যারা এখনো আছেন তাদের বিরুদ্ধে কিন্তু তারা কঠোর অবস্থানে যাবেন, আন্দোলন খুব শীঘ্রই আসবে, এমন কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। তার পাশাপাশি আজকের কর্মসূচির কথা যদি তন্ময় আপনাকে একটু বলে রাখতে চাই, যে আজকে কিন্তু যশোরে সারা মোটামুটি বিকেল পর্যন্ত ছিলেন, এবং বিকেলের পর থেকেই কিন্তু খুলনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন ইতিমধ্যেই এনসিপি, এবং যে জুলাই পদযাত্রার যে গাড়ি বহর পুরোটাই কিন্তু ইতিমধ্যেই রওনা দিয়েছেন, এবং কিছুক্ষণের মধ্যেই খুলনা গিয়ে পৌঁছাবেন। সেখানে গিয়ে কিন্তু আরও একটি পথসভা হওয়ার কথা রয়েছে, এবং সেই পথসভা থেকে কিন্তু এখানে যেমনটি নেতাকর্মী এনসিপির নেতাকর্মীদের সাথে করে এখানে এসেছিলেন এবং পরিচয় করিয়ে দিয়েছিলেন যশোরের যে প্রতিনিধি আছে এনসিপির পক্ষ থেকে, তার সাথে ঠিক তেমনই কিন্তু খুলনাতে গিয়েও খুলনার যিনি কিনা প্রতিনিধি আছেন এনসিপির পক্ষ থেকে তাকে কিন্তু পরিচয় করিয়ে দেওয়া হবে। এবং এই পুরো মাস জুড়ে এই যে জুলাই যাত্রা এর মূল মন্ত্র বা মূল উদ্দেশ্য কিন্তু জুলাই ঘোষণাপত্র যেন
যেন খুব দ্রুতই দিয়ে দেওয়া হয় এবং বলা হচ্ছে এই যে এই সহগুলো থেকে কিন্তু বলা হয়েছে যদি জুলাই ঘোষণাপত্র এই মাসের মধ্যে জুলাই মাসের মধ্যে না দেয় সরকার তাহলে কিন্তু বড় ধরনের আন্দোলনের মুখে পড়বে বর্তমান সরকার এবং বিগত সরকারের মতো 3 আগস্টে যেই এক দফার ঘোষণা এসেছিল সেই ধরনেরই ঘোষণার ইঙ্গিত দিয়েছেন কিন্তু এনসিপির পক্ষ থেকে। এছাড়াও কিন্তু নাহিদ ইসলাম বলেছেন যে যত দ্রুত সম্ভব এই জুলাই ঘোষণাপত্র দিতে হবে, তার সাথে সাথে কিন্তু সংবিধানের এই যে ঘোষণাপত্র সেটি কিন্তু অন্তর্ভুক্ত করতে হবে, সেটির জন্য গণপরিষদ নিয়েও তিনি নানা ধরনের কথা কিন্তু এই যে আজকের অনুষ্ঠানে বলেছেন। এর পাশাপাশি আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই তন্ময়, যে এই যে পুরো জুলাই মাস জুড়ে কিন্তু সারা বাংলাদেশ কিন্তু সফর করার কথা রয়েছে। এই যে জুলাই পদযাত্রা, সেই জুলাই পদযাত্রার পাশাপাশি যেখানেই সময় পাচ্ছেন সেখানে কিন্তু গণসংযোগ করছেন তারা কিন্তু তাদের দলের পক্ষ থেকে তাদের দলের প্রতিনিধিকে হচ্ছে পুরো এলাকাবাসীর সাথে পরিচয় করিয়ে দেওয়ার যেই বিষয়টি সেটিতে কিন্তু অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। তারা কিন্তু আরও একটি কথা বলেছেন যে বাংলাদেশের নানা জায়গায় নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে বাংলাদেশের মানুষ, জুলাইয়ে যারা প্রাণ দিয়েছে সেই শহীদ পরিবার, তার সাথে সাথে আহত পরিবার, তাদের সমস্যাগুলো জানতেও কিন্তু তারা চেষ্টা করছেন। যার কারণে আজকের যদি কথা বলি, আজকেও কিন্তু হচ্ছে জুলাইয়ের যারা অংশ নিয়েছে তার পাশাপাশি যশোরে যে 2 জন আহত হয়েছে এবং যে 2 জন নিহত হয়েছে এবং আহত নিহত সব পরিবারের সাথেই কিন্তু হচ্ছে সকালবেলা হাসনাত আব্দুল্লাহ সহ এনসিপির প্রতিনিধি দল একটি মতবিনিময় করেছেন এবং সেখানে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে সব ধরনের সমস্যা সমাধান করার। এই ছিল আমার কাছে এই কোর্টমোড় যশোর থেকে সর্বশেষ। মাসব্যাপী জুলাই পদযাত্রার 11তম দিনের সবশেষ খবরাখবর জানাতে যশোরের কোর্টমোড় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহাদাত অভ্র। আপনারা দেখছেন এখন বিকেল। মার্কিন শুল্ক নীতি বাংলাদেশের রপ্তানি খাতে চাপ বাড়াবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সাথে রাজনৈতিকভাবে সমঝোতার উপর জোর দিচ্ছেন তারা। এদিকে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা করছেন অর্থনীতি বিশ্লেষকরা। তবে শুল্ক নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দিনের আলোচনায় বেশ কিছু বিষয়ে একমত হয়েছেন দুই পক্ষ। সাজিদ আরাফাতের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের পরিমাণ ছিল 15%, তবে নতুন করে 35% আরোপে তা দাঁড়িয়েছে 50%। এমন বাস্তবতায় সবচেয়ে বড় ধাক্কা খেতে যাচ্ছে দেশের পোশাক খাত, কেননা যুক্তরাষ্ট্রই বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা। যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া প্রধান পণ্য পোশাক। বৃহৎ এই রপ্তানি পণ্যে কী প্রভাব পড়তে পারে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। যুক্তরাষ্ট্রের পোশাকের বাজারে বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ ভিয়েতনাম মার্কিন শুল্কহার কমিয়ে এনেছে 20%, যা বাংলাদেশের চেয়ে 15% কম। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের চেয়ে সুবিধাজনক অবস্থানে ভিয়েতনাম। তাই স্বভাবতই প্রশ্ন উঠছে, বড় শুল্ক ব্যবধান নিয়ে বাংলাদেশের ব্যবসায়ীরা কিভাবে টিকে থাকবে? এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্রের নতুন শুল্কহারে দেশটির বাজারে পোশাকের দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমদানি চাহিদা কমে যাওয়ার আশঙ্কা করছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। বিজিএমইএ নেতারা বলছেন, নতুন শুল্ক নীতি রপ্তানি খাতে চাপ বাড়াবে। এ পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সাথে রাজনৈতিকভাবে সমঝোতার ওপর জোর দেন তারা। সরকারের থেকে নেগোসিয়েশন করা হচ্ছে, ব্যবসায়ীরা এটার সাথে সংশ্লিষ্ট ছিলেন না। তো আমি মনে করি ব্যবসায়ী সম্প্রদায়, স্পেশালি বড় স্টেক হোল্ডার যারা বিজিএমই বিকেএমই, এটার সাথে থাকা উচিত ছিল। নেগোসিয়েশন করার জন্য আমাদেরকে কিছু ফর্মুলা নিতে হবে যে আমরা ওদেরকে কী কী জিনিস ওদের কাছ থেকে বেশি কিনবো। আমরা আমেরিকার সাথে নেগোসিয়েশনটা করতে হবে আসলে রাজনৈতিক দিক থেকে, যিনি রাষ্ট্রের সর্বোচ্চ পজিশনে কর্মকর্তা যিনি আছেন, ওনার এক্সট্রা মাইলেজ দিতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির আঘাত দেশের অর্থনীতির জন্য উদ্বেগজনক বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। যারা কিনা খুব একটি পণ্যের উপরে নির্ভরশীল, তারা কিন্তু তাদের পণ্যের ক্ষেত্রে প্রতিযোগিতা সক্ষমতা নাও ধরে রাখতে পারে এবং সেক্ষেত্রে তাদের ব্যবসা সংকুচিত হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে, অন্তত স্বল্প মধ্য মেয়াদে। সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার, যেমন ব্যবসায়ীরা অথবা যারা কিনা রিসার্চার বা যারা এগুলো নিয়ে কাজ করেন, সিভিল সোসাইটি, তাদের প্রতিনিধিরাও সরকারের সঙ্গে থাকেন এবং এন্টুরিয়ার্স হিসেবে তারাও পিছনে সরকারকে টেকনিক্যাল উপদেশ দেন। সেই জায়গাটি কিন্তু আমরা এই ধরনের কোনো এন্টুরিয়ার্স তাদের সাথে দেখছি না সেখানে। প্রতিযোগিতায় পিছিয়ে না থেকে দুই দেশের বাণিজ্য বৈঠকে সমন্বয়ের তাগিদ দেন বিশেষজ্ঞরা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।
গেল ১.৫ দশকে সব মিলিয়ে ষড়যন্ত্র আর নীল নকশার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে উঠেছিল পতিত সরকার প্রধানের বাসভবন হিসেবে পরিচিত গণভবন। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন তদন্ত সংস্থার নথিতেও উঠে এসেছে সেসব তথ্য। বলা হচ্ছে এই গণভবন থেকেই ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই গণভবন থেকেই শেষ মুহূর্তে আন্দোলন দমনে সমন্বিত ও ব্যাপক হত্যাযজ্ঞের পরিকল্পনা করেন তিনি। সবশেষ যখন জনতার ক্ষোভ আর রক্তে উল্টে যায় স্বৈরাচারের মসনদ, তখন গণভবন থেকে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আজহার লিমনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গণভবন, হত্যা, নির্যাতন, গুমসহ নানা ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল গেল ১.৫ দশকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ দেশি বিদেশি সংস্থার তদন্তে উঠে এসেছে এই গণভবনকে কেন্দ্র করে অনেক ঘটনার বর্ণনা। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 14 জুলাই 2024 গণভবনের এই সংবাদ সম্মেলন থেকেই কোটা সংস্কার আন্দোলনকারীদের এভাবে কটাক্ষ করেন তৎকালীন প্রধানমন্ত্রী। রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। যার প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অভূতপূর্ব প্রতিবাদ। যদিও শিক্ষার্থীদের এই ফুঁসে ওঠাকে ভালো মতো নেয়নি তৎকালীন আওয়ামী নেতৃত্ব। কতিপয় নেতা যে সব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ এই বক্তব্যের যে যেমন হবার কথা ছিল তাই হলো। বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে একযোগে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া আনুষ্ঠানিক অভিযোগপত্রে গণভবনের এই বক্তব্যটিকে হত্যা ও নিপীড়নের উস্কানি হিসেবে দেখানো হয়েছে। বলা হয়েছে, রুয়ান্ডা গণহত্যায় যেভাবে আফ্রিকার জাতিগোষ্ঠী তুৎসিদের তেলাপোকা, জার্মানিতে ইহুদিদের ইঁদুর, বসনিয়ায় মুসলিমদের ক্যান্সার হিসেবে চিহ্নিত করা হয়েছিল, সেভাবে হাসিনার দেয়া এই বক্তব্য তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীদের ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ ছাত্র জনতার উপর হত্যা, নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধ সংগঠনের জন্য উস্কে দিয়েছিল, যার প্রথম দৃশ্যপট রচিত হয় রংপুরে। আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে। 17 জুলাই গণভবন থেকে শোকের আবহে শিক্ষার্থীদের এমন নিরাপত্তার কথা বলা হলেও কার্যত তারপর থেকে আরও নির্মম নিপীড়ন চালানো হয় ছাত্র জনতার উপর। ঢাকার যাত্রাবাড়ি, রামপুরা, উত্তরা, সায়েন্স ল্যাবের মতোই ক্ষোভে উদ্যোক্তাল হয় গোটা দেশ। শহীদের কাতারে নাম লেখায় 200-র বেশি ছাত্র জনতা। একদিকে কারফিউ, অন্যদিকে ইন্টারনেট বন্ধ করে দিয়ে এমন হত্যাযজ্ঞ চালানোর পর আওয়ামী লীগের সহযোগী রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠক শেষ করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এখন থেকে দেখা মাত্রই গুলি করা হবে। ছাত্র জনতাকে হত্যার নির্দেশনা দেয়া 14 দলের ওই বৈঠকটি অনুষ্ঠিত হয় গণভবনে। তারিখ 23 জুলাই 2024। এর পরের দিনগুলোতে শহীদ আবু সাঈদের পরিবার সহ শহীদ পরিবারকে এনে সান্ত্বনা দেয়া সহ নানা নাটক মঞ্চস্থ হয় এই ঐতিহাসিক গণভবনকে কেন্দ্র করে। এত কিছু হয়ে যাবার পর 3 আগস্টে এই গণভবন থেকে শেখ হাসিনা সেটাই বললেন যার ন্যূনতম সম্ভাবনাও উড়িয়ে দিয়েছিলেন মাত্র 20 দিন আগে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে। গণভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। যদিও পর্দার অন্তরালে ছিল ভিন্ন কিছু। শেষ মুহূর্তেও সীমাহীন বল প্রয়োগ করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে গণভবনে কি কি ঘটেছিল তার একটা বর্ণনা উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগপত্রে। এখানে বলা হয়, 4 আগস্ট দুপুরে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। তিনি শেখ হাসিনাকে পদত্যাগ করার পরামর্শ দেন, কিন্তু ওই সময় গণভবনে উপস্থিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত সহ আওয়ামী লীগের নেতৃস্থানীয় কয়েকজন তীব্র বিরোধিতা করলে শেখ হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন।
প্রসিকিউশনের অভিযোগপত্রে উঠে এসেছে ৪ আগস্ট রাতে গণভবনে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ৩ বাহিনীর প্রধান সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক র্যাবের ডিজি হারুনুর রশিদ এবং সেনাবাহিনীর কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে নিয়ে বৈঠক করেন। বৈঠকে তার পরের দিন মার্চ ফর ঢাকা কর্মসূচি দমনের বিষয়ে খোলামেলা আলোচনা হয়। এখানে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি উঠানো হলে বৈঠকে উপস্থিত নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী ক্ষুব্ধ হয়ে বলেন, যা হবার হবে, তিনি ক্ষমতা ছাড়বেন না। শেখ হাসিনা সেনাপ্রধানকে শক্তভাবে মেরুদণ্ড শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দেন। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে বলতে থাকেন, সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোক মেরে ফেললেই বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে। ট্রাইব্যুনালে আরও উপস্থাপন করা হয়েছে ৫ আগস্ট সকালে শেষবারের মতো শেখ হাসিনা ৩ বাহিনীর প্রধানদের গণভবনে ডেকে আন্দোলন দমনের নির্দেশনা প্রদান করেন এবং তিনি পুলিশের কাজের প্রশংসা করেন, বিপরীতে সেনাবাহিনীর প্রতি অসন্তোষ প্রকাশ করেন। এদিকে কারফিউ ভেঙে লক্ষ লক্ষ জনতা রাজপথে নেমে যাবার পর সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেবার পরামর্শ দেন, কিন্তু হাসিনা রেগে গিয়ে বলেন, তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো এবং গণভবনেই কবর দিয়ে দাও। ঢাকার চারপাশ থেকে যখন গণভবনের খুব কাছাকাছি মিছিলগুলো, তখন এক পর্যায়ে শেখ হাসিনার পা জড়িয়ে ধরেছিলেন শেখ রেহানা। পরে সামরিক কর্মকর্তারা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বললে জয়ের কথায় গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের অভিযোগ মাথায় নিয়ে ১.৫ দশক পরে গণভবন ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। আজহার লিমন, এখন, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এই মুহূর্তে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল রাহাত। চলে যাচ্ছি রাহাতের কাছে। রাহাত, জানাবেন যে আবুল বারাকাতের যে রিমান্ড, আজকে যেই শুনানি হয়েছে, সেখানে রিমান্ড শুনানি হয়েছিল কি এবং সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? তন্ময়, এখানে রিমান্ড শুনানি হয়নি। তাকে যেহেতু ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে এবং আজকে শুক্রবার সরকারি ছুটির দিন, সেক্ষেত্রে এখানে যিনি বিজ্ঞ বিচারক রয়েছেন তার কিন্তু এই মামলাটির রিমান্ড শুনানি করার এখতিয়ার না থাকার কারণেই তার এই যে রিমান্ড শুনানি যেটি রয়েছে সেটি আরও বিশেষ আদালতে করা হবে বলে জানিয়েছেন। তবে যেহেতু তাকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই গ্রেপ্তারের ২৪ ঘন্টার মধ্যে কোর্টে তোলার একটি বাধ্যবাধকতা থাকে, সেজন্যই কিন্তু তাকে আজকে এই ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে এবং আদালতে শুনানি না হলেও তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হচ্ছে। আমি একটু জানিয়ে রাখতে চাই, গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে ধানমন্ডি ৩-এর একটি বাসা থেকে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আবুল বারাকাতকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং তাকে গ্রেপ্তার পর কিন্তু ডিবি হেফাজতেই নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে আজকে দুপুরের দিকে এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয় এবং তার বিরুদ্ধে কিন্তু দুদকের একটি মামলা হয়। সেই দুদকের মামলাটিতে বলা হয়েছে ২৯৭ কোটি টাকা অর্থ আত্মসাতের মামলা মূলত তার বিরুদ্ধে রয়েছে এবং দুদক বলছে যে ২৯৭ কোটি টাকা অ্যাননটেক্স নামের একটি পোশাক কারখানার ২২টি প্রতিষ্ঠানকে কিন্তু তিনি যখন জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন সেই সময় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমানের যোগসাজশে তিনি এই ঋণটি দিয়েছেন বলে কিন্তু অভিযোগ উঠেছে এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু এবছর ২০শে ফেব্রুয়ারি দুদক মোট ২৩ জনকে আসামি করে একটি মামলা করে এবং সেই মামলায় ডক্টর আবুল বারাকাতকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমাদেরকে দুদক জানিয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে তাকে বহনকারী যে প্রিজন ভ্যানটি রয়েছে সেই প্রিজন ভ্যানে করে তাকে কিন্তু আদালতের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এই ছিল আদালত প্রাঙ্গণ থেকে আমার কাছে সবশেষ। তন্ময়, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাতের যেই আজকে শুনানি হয়েছে, সেই আজকে শুনানির বিষয়ে বিস্তারিত জানাতে সিএমএম কোর্ট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রকিবুল রাহাত। আর এরই মধ্য দিয়ে সময় হলো একটা ছোট্ট বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন বিকেল। চট্টগ্রামের পতেঙ্গায় কেপিজেডের একটি ফোম কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী ফাইসাল করিম। ফাইসাল, আগুনের সূত্রপাত কিভাবে, কিছু জানতে পেরেছেন কিনা এবং কখন নাগাদ এই আগুন লেগেছে এবং একই সঙ্গে জানাবেন যে নিয়ন্ত্রণে কতটুকু এলো?
তবে আমরা যেটি জানি যে বেলা 2:30টার কিছুক্ষণ পর এই আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আমরা আছি এই কর্ণফুলী ইপিজেডের প্রবেশ পথে, আমরা এখানে প্রবেশ করার চেষ্টা করেছিলাম, তবে যারা কর্তৃপক্ষ আছেন তারা সংরক্ষিত এলাকা হওয়ার কারণে কোনো ধরনের প্রবেশ শুধুমাত্র ফায়ার সার্ভিস ছাড়া কারো প্রবেশ কিন্তু এখানে দিচ্ছেন না। এবং আমরা যেটা দেখছি যে আসলে এখানে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে, জটলা তৈরি হয়েছে। যারা পোশাক কর্মী আছেন বা যারা এখানে কাজ করেন তারা কিন্তু প্রবেশ পথে এসে এক ধরনের অবস্থান নিয়েছেন, তারা চাইছেন প্রবেশ করে সেখানে পরিস্থিতি বোঝার জন্য। তবে এখানে তাদেরকে আসলে নিয়ন্ত্রণ করতে এক ধরনের হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। আর আগুনের যে সূত্রপাতের বিষয়ে বলছিলেন সেটির ব্যাপারে এখনও কিছু জানা যায়নি এবং আজকে কিন্তু এই কারখানাটি খোলা ছিল, যারা এখানে স্থানীয় আছেন তারা বলছেন। এবং অনেকেই বলছেন যে এখানে 60 জন শ্রমিক আজকে ছিলেন এবং প্রায় 1 ঘন্টা ধরে আগুন জ্বলছে। তবে আমরা আসলে দূর থেকে যতটুকু দেখেছিলাম আগুন আধা ঘন্টা আগে যে ধরনের কুণ্ডলি দেখা যাচ্ছিল, ধোয়ার কুণ্ডলি দূর থেকে, এই কারখানার যে এলাকাটি আছে এটি এই কর্ণফুলী ইপিজেডের 63 নং প্লটের 3 নম্বর সেক্টরের একটি কারখানা, একটি ফোম অ্যাক্সেসরিজ কারখানা, যেটির নাম বলা হচ্ছে জান্ট অ্যাক্সেসরিজ, একটি দেশীয় প্রতিষ্ঠান। এবং এখানে কিন্তু দৈনিক 12,000 টনের মতো ফোম এবং স্পঞ্জ সামগ্রী উৎপাদন হয়। বিভিন্ন ধরনের ফোম এখানে উৎপাদন করা হয়ে থাকে, বিশেষ করে যেগুলো ইন্ডাস্ট্রিয়াল ফোম সেই ধরনের ফোম এখানে তৈরি করা হয়। আমরা যেটি তাদের যে কোম্পানি প্রোফাইল আছে সেখান থেকে জানতে পেরেছি এবং এটি একটি দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠান। তবে এখানে সর্বমোট কয়জন শ্রমিক কাজ করেন কিংবা আজকে মোট কয়জন শ্রমিক ছিলেন সেই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারিনি। তবে ফায়ার সার্ভিস কিন্তু ভেতরে কাজ করছে। আমরা এখন পর্যন্ত যেটি জেনেছি যে 6টি ইউনিট প্রবেশ করেছে। কিছুক্ষণ আগে নৌবাহিনীর একটি দমকল গাড়ি কিন্তু এখানে প্রবেশ করতে দেখেছি। সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, নৌবাহিনীর সদস্যরা আছেন। যেহেতু এটি একটি সংরক্ষিত এলাকা এবং পতেঙ্গার যে শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চল হওয়ার কারণে এখানে সবসময় কিন্তু এক ধরনের সংরক্ষিত এক ধরনের অবস্থানে থাকেন যারা কর্তৃপক্ষ আছেন, প্রবেশ সীমিত থাকে। তো সেই কারণে আজকেও আমরা দেখছি যেহেতু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সকলের প্রবেশ আসলে এখানে এখন তারা অনুমতি দিচ্ছেন না প্রবেশ করার জন্য। এবং আমরা যেটি দেখছি যে আসলে আগুনের যে কুণ্ডলী সেটি কিছুটা হালকা হয়ে এসেছে এবং আরও বিস্তারিত যে তথ্যগুলো, অর্থাৎ এখন সেখানে কি অবস্থা কিংবা হতাহতের কোনো বিষয় আছে কিনা, সেগুলো আসলে আমরা ফায়ার সার্ভিসে যারা কর্মকর্তা আছেন বা প্রশাসন এখানে যারা কর্তৃপক্ষ আছেন তাদের সাথে কথা বলে নিশ্চিত হতে পারবো। তন্ময়। ফয়সাল, নিশ্চয়ই পরবর্তী ঘন্টায় আমরা আপনার কাছ থেকে আরও তথ্য জানতে পারবো এই বিষয়ে বিস্তারিত। দর্শক, আমাদের সঙ্গে চট্টগ্রামের পতেঙ্গার কেএপিজেডের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফয়সাল করিম। সেখানে একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন তিনি। খুলনায় যুবদল নেতা মাহবুব মোল্লাকে গুলি করে ও রক কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুর 1টার দিকে দৌলতপুর থানার পশ্চিম মহেশ্বর পাশায় নিজ বাসার সামনে এই হত্যাকাণ্ড হয়। নিহত মাহবুব দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি ছিলেন। স্থানীয়রা জানান, জুমার নামাজ পড়তে যাওয়ার সময় বাসার সামনেই মোটরসাইকেলে 3 দুর্বৃত্ত এসে মাহবুবকে গুলি চালায়। পরে স্থানীয়রা মাহবুবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে কুয়েটে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্রদের সংঘর্ষের ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মাহবুবকে বহিষ্কার করা হয়েছিল। কে বা কারা উৎপেতে থাকা সন্ত্রাসী 2-3টে মোটরসাইকেলে হেলমেট পরে এসে প্রথমে মাহবুবকে একটি গুলি করে। মাহবুব প্রাণে ভয়ে তার বাড়ির দিকে দৌড়ে পালাবার চেষ্টা করলে তারা তার পিছু নিয়ে তাকে জাপটে ধরে ফেলে মুখে 5টি গুলি করে। অনতিবিলম্বে এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি, সাথে সাথে যারা এটা খুন করেছে তাদেরকে গ্রেপ্তারের দাবি করছি। নোয়াখালীতে বৃষ্টি কম থাকায় শহরাঞ্চলে পানি কমলেও গ্রামাঞ্চলে বাড়ছে পানি। আশ্রয় কেন্দ্রগুলোতে যে সকল পরিবার আশ্রয় নিয়েছেন তাদের অভিযোগ, এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার সহযোগিতাই পাননি তারা। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি, শিশু খাদ্য ও গোখাদ্যের সংকট। এদিকে ফেনীর 22টি স্থানে বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনও পানি ঢুকছে শতাধিক গ্রামে। এতে পানি বাড়ছে ফেনী সদর, ছাগলনাইয়া ও দাগনভূঞা উপজেলায়। এখন পর্যন্ত জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 1655 হেক্টর ফসলি জমি। মৌসুমী বায়ু আর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে
গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ২১ জেলা। ডুবেছে লোকালয়, নষ্ট হয়েছে ফসলের ক্ষেত, বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। নোয়াখালীতে টানা বৃষ্টিতে জেলা শহর মাইজদী, সদর, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ, কবিরহাট উপজেলার অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা দেখা যায়। মাইজদীর প্রধান সড়ক ছাড়া প্রায় সব সড়ক তলিয়ে যায় পানিতে। ঘরবাড়ি ও দোকানপাটেও ঢুকে পড়ে পানি। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ গেল ৪ দিন ধরে পানিবন্দী মানুষ। তবে আগের তুলনায় বৃষ্টিপাত কম হয় নামতে শুরু করেছে পানি। জেলায় পানিবন্দী হয়ে পড়েছে ৪১,৮৪০টি পরিবার। ক্ষতিগ্রস্ত ২,০৩,১০০ মানুষ। বিপর্যস্ত হয়েছে ৪০টি ঘরবাড়ি। জলাবদ্ধতায় আউশ, আমনের বীজতলা, সবজি ক্ষেত সহ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৮,০০০ হেক্টর জমি। আমাদের সকল জালাগুলা ডুবিয়ে গেছে, পানির নিচে তলিয়ে রয়েছে। এখন আমরা সামনের দিকে কিভাবে চাষবাস করতে হবে এইটাই চাই আমরা। রেনু হইতে বড় মাছ হইতে সব ধরনের মাছগুলা আমাদের বিলীন হয়ে গেছে, চলে গেছে। হাড় হানি হয়েছে 1 মান্দা, বুঝছেন? হাড় হানি 1 মান্দা মানে সব মাছগুলো আমার বাসি চলে গেছে। জেলায় প্রস্তুত রাখা ৪৬৬টি আশ্রয়কেন্দ্রের মধ্যে কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় ১৫০০ মানুষের ঠাঁই হয়েছে ৪০টি আশ্রয়কেন্দ্রে। তবে ৪ দিন পার হলেও সরকারি ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ উঠেছে। শুকনো খাবার খেয়ে দিন পার করছেন আশ্রিত মানুষরা। আজকের ৬০টা দিন আমাদের লাগে কোনো যোগাযোগ নেই, কোনো খাবার কিছু পাই নেই স্যার। এখন আমি বহুত অসুবিধা আছে, গরু কোথাও লই। এটা পানির থেকে বাঁচার আমাদেরকে একটা পথ বাইর করে দিবেন। কোনো সরকারি কোনো তহবিল কোনো কিছু পাইতেছি না। এখন আমাদের ঘরে পানি উড়ে গেছে আর আমরা থাকতে পারছি না। এখন বাল বাচ্চালে আমরা এখানে উড়ি আই। এদিকে ভারী বৃষ্টি ও উজানের ঢলে ফেনীতে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে ২২টি স্থানে বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনও পানি ঢুকছে শতাধিক গ্রামে। পানি বাড়ছে ফেনী সদর, ছাগলনাইয়া ও দাগনভূঞা উপজেলায়। বন্যায় নষ্ট হয়েছে আউশ ধানের বীজতলা, সবজিসহ পোল্ট্রি খাত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে জেলার ১,৬৫৫ হেক্টর জমির ফসল পানিতে ডুবে গেছে। মৎস্য বিভাগ বলছে ১,০০০-এর বেশি পুকুর প্লাবিত হয়েছে। মৎস্য খাতে ক্ষতি ৫ কোটি টাকার বেশি। এবং নিজের হাঁস মোরগ সাংসারিক অবস্থা আমরা খুব খারাপ করুন অবস্থা যাইতেছে। এখন এটা কে কি ব্যবস্থা করবে সেটা আমরা বলার মতো নয়। গদুয়াতে গেছে, তারপরে আমার মানুষের আশমারে গেছে, সব চলে গেছে। যা ছিল আমাদের অনেকগুলো জিনিস গত বছরও নষ্ট হয়েছে, এবছর একই অবস্থা নষ্ট হয়েছে। আমরা কোনোভাবে রাত্রে গ্রামের রাস্তা দিয়ে 1 গলা পানি দিয়ে বের হয়ে আসছি ফুলগাজীর দিকে। সবচেয়ে বেশি হলো আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা পাইলাম আমাদের ছাগলনাইয়া, তারপরে ফুলগাজী। আর মাছ আনুমানিক ক্ষতি হবে এরকম প্রায় 5 কোটি টাকার মতো আনুমানিক। বন্যার পানি ঘরবাড়ি থেকে নামতে শুরু করলেও এখনও ভোগান্তিতে স্থানীয়রা। এখনও ৮০টির বেশি গ্রাম প্লাবিত, পানিবন্দী রয়েছে লক্ষাধিক মানুষ। এছাড়াও কুমিল্লায় উজানের ঢল, অতিবৃষ্টিতে ১৪ গ্রাম, সদর দক্ষিণ, আদর্শ সদর, বুড়িচং এলাকায় জলাবদ্ধতায় ১৩,০০০ হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে। বন্যার আশঙ্কা দেখা দিলেও পানি কমে যাওয়ায় গোমতী নদীর পানি কমেছে ৭৪ সেন্টিমিটার। শোভন মাহমুদ খান, এখন। যাচ্ছে আরেকটা বিরতিতে, ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন বিকেল। গেল কয়েকদিনের একটানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতির প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতে। হঠাৎই চড়া হয়েছে কাঁচামরিচের দাম, কেজি ছাড়িয়েছে ৩৫০ টাকা। সরবরাহ সংকটে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। চড়া চালের বাজারও, কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লার মুরগির দর। তবে অপরিবর্তিত রয়েছে গরু এবং খাসির মাংস, একই সঙ্গে ডিমের দাম। মাহফুজা বৃষ্টির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কয়েকদিনের টানা বৃষ্টির পর আজ রৌদ্রোজ্জ্বল সকালে স্বস্তির সাথেই বাজারে এসেছেন রাজধানীবাসী। যদিও সেই স্বস্তি বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তারা। টানা বৃষ্টি আর বন্যায় সরবরাহ কমা ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় রাজধানীর বাজারের দাম বাড়তি প্রায় সব কিছু। সরবরাহ কমে যাওয়ায় হঠাৎই অস্থির কাঁচামরিচের বাজার। 2 দিনের ব্যবধানে কেজিতে অন্তত 200 টাকা বেড়েছে দর। কারণ এখন তো আর সাপ্লাই কমতি না, এখন তো সব ক্ষেত গাছ তুলে নিয়ে আসছে এখানে, কিন্তু আমরা এই সুবিধাটা নেই। আমরা 320, 280, 240 বন্যার কারণে একটু দাম বেশি।
এছাড়া কোরবানির ঈদের পর থেকেই চালের বাজার ছিল চড়া। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে প্রকারভেদে বস্তা প্রতি চালের দাম বেড়েছে 250 থেকে 300 টাকা, আর কেজি প্রতি দাম বেড়েছে 2 থেকে 4 টাকা। বস্তায় বাড়ছে 300 টাকা। এটা মনে করেন ঈদের 2 সপ্তাহ পর থেকে দামটা উঠতে বেড়ে গেছে। এখন ঈদের 2 সপ্তাহ পরে যেটা বাজারটা বাড়ছে, বাজারটা এখন স্থির আছে। তো আমি আগে মিনিকেট কিনতাম, কিন্তু দাম বেশি দেখে এখন 28 নিচ্ছি। 28-এর দাম একটু মিনিকেট থেকে কম আছে। চালের বাজারের অস্বস্তির মধ্যেই দাম বেড়েছে প্রায় সব ধরনের সবজির। বেগুন মানভেদে 120 থেকে 160 টাকা, পটল 50 থেকে 60 টাকা, আর ঢেঁড়স বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। এছাড়াও কাঁচা পেঁপে 40 থেকে 50 আর কাঁকরোল বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজিতে। তরকারির দাম আগে কম ছিল, ইদারিং বৃষ্টির কারণে শাসিরা মাল উঠাতে হচ্ছে না, খেতে যারা মাল রয়েছে কম কম করে উঠে মার্কেটে ছাড়ে, এই কারণে মার্কেটের দামটা বাড়িয়েছে। বাজারে কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম, বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে। আর সোনালী মুরগির দর 300 থেকে 320 টাকা। বাজারে ডিম বিক্রি হচ্ছে গেল সপ্তাহের মতো 120 টাকা ডজন দরেই। গত সাপ্তাহিক হিসেবে পার কেজিতে আপনার 15-20 টাকা বাড়ছে। সোনালী এখন বর্তমান বাজার 290-300, ব্রয়লার চলতেছে 150-60, আর দেশি মুরগিটা আছে আপনার 590 বা 600 এরকম। সরবরাহ সংকটে চড়া প্রায় সব রকম মাছের দাম। এছাড়াও বাজারে গরুর মাংস 750 থেকে 80 টাকা, আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি দরে। 3-4 দিন বৃষ্টি হয়েছে, তো মাছ ধরতে কষ্ট হয়েছে, এই জন্য প্রতি মাছে 50 থেকে 60 টাকা কেজিতে বেশি। কি কারণে বাড়ছে সেটা আমি জানি না, দোকানদাররা বলতেছে মাছের দাম একটু বেশি। যাতে হাটে মালের দাম কমে নাই, যাতে আমরা কম দামে বেচতে পারতেছি। সাপ্তাহিক ছুটি ও রৌদ্রোজ্জ্বল সকালে ক্রেতা সমাগম বাড়ার আশায় ছিলেন বিক্রেতারা। যদিও রাজধানীর বাজারগুলো ছিল অনেকটাই ক্রেতা শূন্য, ফলে হতাশ বিক্রেতারা। মাহফুজা বৃষ্টি, এখন, ঢাকা। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলসেই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় অন্তত 25 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটে তৈরি হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে তৈরি হওয়া যানজটে ভোগান্তিতে পড়েছেন দূর দূরান্তের যাত্রীরা। অতিরিক্ত যানবাহনের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাইওয়ে ট্রাফিক বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন আজিজুল সঞ্চয়। পরিবার নিয়ে যাচ্ছিলেন সিলেটের জাফলংয়ে। বৃহস্পতিবার রাত 10টায় গাজীপুর থেকে যাত্রা করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় পর্যন্ত আসতে সময় লেগে যায় প্রায় 14 ঘন্টা। আশুগঞ্জ গোলচত্বর আসার পরই আবার ধীরগতির কবল। অগত্যা গন্তব্য বদলে ফিরে যাচ্ছেন গাজীপুরেই। এমনই সড়ক ভোগান্তির শিকার সিলেটগামী পর্যটকেরা। 20 জন আসছিলাম, সবাই ফ্যামিলি সহ বাচ্চা কাচ্চা নিয়ে আসছিলাম। 16 ঘন্টা জার্নি করার পর এখন আর যে জায়গাতে আসছিলাম ওই জায়গা যাওয়ার মতো সম্ভব না, এখন আমাদের চলে যেতে হবে। রাত্রি 8টায় রওনা দিচ্ছি, এখানে এখন বেলা 2টা বাজে, প্রায় 16 ঘন্টার মতো আমরা সময় লেগেছে। রাস্তায় প্রচুর জ্যাম। ভয়াবহ রূপ নিয়েছে ঢাকা সিলেট মহাসড়কের যানজট। 5 মিনিটের পথ ঘন্টাতেও পার হওয়া যাচ্ছে না। বিশ্বরোড গোলচত্বর থেকে আশুগঞ্জ গোলচত্বর পর্যন্ত 10 কিলোমিটারের কিছু বেশি সড়ক খানাখন্দ ও সার্বিক দুরবস্থার কারণে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘ যানজটে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হচ্ছে যানগুলোকে। বেশ কিছু সময় পরপর চলাচল করছে ধীরগতিতে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 50.58 কিলোমিটার মহাসড়ক উন্নতিকরণ কাজ চলছে। 2017 সাল থেকে এ কাজ শুরু হলেও চলছে ধীরগতিতে, যার প্রভাবে ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর সংলগ্ন সড়কে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ পথে যানবাহন চলাচল করতে হচ্ছে ধীরগতিতে, ফলে এ অঞ্চল বর্তমানে যানজটের হটস্পট হয়ে উঠেছে। 3 দিন বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে আপনার বিশ্বরোড অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। সেই গর্তে পানি জমে আপনি গাড়ি যে জায়গা 5 মিনিট লাগতো সেই জায়গাতে আপনার একটা গাড়ি পার হতে আপনার 10 মিনিট লাগছে। 5 ঘন্টা আইছি এইটুক। রাস্তার অবস্থা করুণ অবস্থা। দেশের প্রশাসন তো রাস্তার দিকে চাইতেছে না, খালি গতি লয়ে টানাটানি। যানজটটা আসলে আমাদের ড্রাইভারের অন্যের কারণেই, ডানে বামে করে এই দামটা মূলত বাজে, আর কোনো ঝামেলা নেই। রাস্তার ভাঙাচোরা আছে, এটা আর দ্বিতীয় সমস্যা। মহাসড়কের বেহাল দশা ও চালকদের সচেতনতার অভাবে যানজটের কোনো উন্নতি হচ্ছে না। ট্রাফিক পুলিশ সহ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ জট নিরসনে কাজ করছে, তবে গাড়ির বাড়তি চাপে হিমশিম অবস্থা তাদের। এই জায়গাগুলোতে যখন গাড়ি স্লো যাচ্ছে তখন একটা টেল হয়,
এই টেলটা আবার পিছনে যে গাড়িগুলো থাকে এরা মনে করে গাড়ি তো আস্তে আস্তে যাচ্ছে, তাহলে আমি বোধহয় একটু ওভারটেক করে সামনে গেলে চলে যেতে পারবো। এরা আবার ওভারটেক করে এসে বিপরীতমুখী যে লেনটা থাকে ওটা বন্ধ করে দেয়, তখন একদম ব্লক হয়ে যাচ্ছে। ভোগান্তি নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন গাড়ির চালক থেকে শুরু করে যাত্রী এমনকি ট্রাফিক বিভাগও। এখন ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছে আর একটা বিরতিতে, ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন বিকেল। শুরু হলো অনূর্ধ্ব-20 নারী সাফ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। কিংস এরেনায় উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াইয়ে এরই মধ্যে বড় ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশের মেয়েরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী ওয়াসিউল হক পান্থ। চলে যাচ্ছি পান্থর কাছে। পান্থ, ম্যাচের শুরু থেকেই বেশ দাপুটে পারফরমেন্স বাংলাদেশের মেয়েদের। এমন পারফরমেন্সের যেই উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস দর্শকদের মধ্যে কেমন দেখতে পাচ্ছেন, এবং ম্যাচ দেখে আসলে কি মনে হচ্ছে বিস্তারিত আমাদেরকে জানাবেন। তন্ময়, যেমনটি সবাই আশা করেছিল শ্রীলঙ্কার বিপক্ষে, তেমনভাবেই কিন্তু শুরুটা তেমনই হয়েছিল। ম্যাচের শুরুতেই দর্শকরা, যে কজন গুটি কয়েক দর্শক এসেছেন, তারা নড়ে চড়ে বসার আগেই কিন্তু স্বপ্না রানী দারুণ একটি ফ্রি কিকে গোল আদায় করে নিয়েছেন। এবং প্রথমার্ধে কিন্তু একটি বিষয় বাংলাদেশ দলের একটি আফসোস থাকতেই পারে যে প্রথমার্ধে আরও কিছু গোল করার সম্ভাবনা ছিল। প্রথমার্ধে তারা 3-0 গোলে এগিয়ে ছিল যদিও, এবং শুরুর 5 মিনিটের মধ্যেই কিন্তু তারা 2-0 গোলে এগিয়ে গিয়েছিল, এবং পরবর্তীতে তারা একাধিক সুযোগ কিন্তু হাতছাড়া করেছে। এবং প্রথমার্ধ শেষে তারা 3 গোলে এগিয়ে থাকার পরে সবাই ভেবেছিল যে আমরা মিয়ানমারেও যেমনটি দেখেছি যে তুর্কমেনিস্তানের ম্যাচে প্রথমার্ধে 7 গোল দেওয়ার পরে দ্বিতীয়ার্ধে কিন্তু তারা খুব বেশি গোল আর কোনো গোল আদায় করে নিতে পারেনি। আজকেও সবাই ভাবছিল যে এমনটি হবে, এবং সবার মুখে যারা এসেছিলেন, দর্শক যারা এসেছেন, তারা কিন্তু বলছিলেন যে এই টুর্নামেন্টে কিন্তু গোল ব্যবধান একটি বড় ভূমিকা পালন করতে পারে। কারণ পয়েন্ট যদি নেপালের সাথে যদি পয়েন্ট সমান হয়, যেহেতু বাংলাদেশ এবং নেপাল দুটি দলই চ্যাম্পিয়নশিপ টাইটেল যে রেস, সেখানে কিন্তু এগিয়ে থাকবে টুর্নামেন্টের 4 দলের মধ্যে, তো সেখানে গোল ব্যবধানে একটি বড় ভূমিকা রাখতে পারে। এবং সবার একটি কথাই ছিল যে যেহেতু প্রথমার্ধে অনেক বেশি গোল মিস করেছে, স্বভাবতই দেখা যায় যে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের খেলোয়াড়রা কিন্তু কিছুটা পরবর্তী দ্বিতীয়ার্ধে কিন্তু গোল খুব বেশি আদায় করে নিতে পারে না। কিন্তু আজকে কিন্তু পুরো ভিন্ন রূপে এসেছিল বাংলাদেশের মেয়েরা, এবং দ্বিতীয়ার্ধে কিন্তু ইতোমধ্যেই 5টি গোল দিয়েছে, এবং সময় যতটুকু বাকি আছে সেখানে তো আরও একাধিক গোল চলে আসতেই পারে। তো এই মুহূর্তে এই ছিল আমার কাছে সবশেষ। তন্ময়, কিংস এরেনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওয়াসিউল হক পান্থ। এরই মধ্য দিয়ে দর্শক চলে এলাম আমরা এখন বিকেলের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান বিএনপি নেতাদের। দেশের সংকট নিরসনে দ্রুত নির্বাচনের দাবি। নির্বাচন থেকে এনসিপিকে সরানোর চক্রান্ত চলছে, দাবি হাসনাতের। শেখ হাসিনার বিচারে ধীরগতির অভিযোগ পাটোয়ারির। শুল্ক ইস্যুতে ওয়াশিংটন বৈঠকের দ্বিতীয় দিনে কিছু বিষয়ে অগ্রগতি। রপ্তানি খাতে চাপ ঠেকাতে সমঝোতায় জোর ব্যবসায়ীদের। 1.5 দশকে অনেক ষড়যন্ত্র আর নীল নকশার কেন্দ্রবিন্দু গণভবন। গণ অভ্যুত্থানে জনতার ক্ষোভে উল্টে যায় স্বৈরাচারের মসনদ। এবং ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। 21 জেলায় ফসলের ব্যাপক ক্ষতি। 350 টাকা ছাড়িয়েছে কাঁচামরিচ। এই ছিল এখন বিকেলের আয়োজনে। যাবার আগে জানাতে চাই সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।